চলুন কথা বাড়াবো না, ঘটনাতে চলে যাই। আজকের এপিসোডের প্রথম ঘটনাটি লিওন ভাই যখন এর আগে ঘটনা পাঠিয়েছিলেন সেটি আমাদের হরর নাইট এপিসোডের 37তম আয়োজনে আমরা প্রচার করেছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম যে ওনার পূর্বপুরুষ কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে এখনও ওনার অনেক আত্মীয় স্বজন সেখানে রয়েছেন। তো আর ওনার যে মেইন বাড়ি বা দাদা বাড়ি আমরা যদি বলি সেটা হচ্ছে বাংলাদেশের পিরোজপুর জেলাতে। তো পিরোজপুর জেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারি কদমতলা গ্রামে, আর ধুলিয়ারি কদমতলা গ্রামের মধ্যের শেখ বাড়ি হচ্ছে ওনার দাদা বাড়ি। তো ঘটনার সময় 2008 সালের পৌষ মাসের কোনো এক রাত হবে দাদার ভাষ্য মতে। ঘটনাটি যে বহু আগের তা কিন্তু না, 2008 সালের। তো ওনার দাদার বাবা একা ছিলেন, তার কোনো ভাই বোন ছিল না। আর দাদারও একই অবস্থা, তারও কোনো ভাই বোন ছিল না। তাই ভাগে যে জমি পেয়েছেন উনি সেটা অনেক বেশি বলতে হবে। দাদা নিজেই সব দেখাশোনা করতেন, মাঝে মধ্যে লোক রাখতেন কোনো ভারী কাজ যদি থাকতো। তো দাদার জমির মধ্যে অনেকটাই ছিল বাগান, যার মধ্যে নারকেল, সুপারি আর বাঁশ বাগান আছে। তো 2007 সালে বাংলাদেশে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে। ওই সিডরে 2007 সালে দাদার বাগানগুলোতে কিন্তু ব্যাপক ক্ষতি সাধন হয়। তো দাদা চিন্তা করলেন এই বাগানের সংস্কারের পাশাপাশি নতুন আরও একটা বাগান তিনি বানাবেন, তার ধানি জমি কেটে উঁচু করে। তাই কয়েক মাস উনি বেশ কষ্ট করে অর্থ জমালেন। বাকিটা এই লিওন ভাইয়ের বাবা মানে তার ছেলের কাছ থেকে নিয়েছিলেন। তো সেই অনুযায়ী বর্ষাকাল শেষে শীতকাল যখন আসলো তখন দাদা পাশের গ্রামের একটা জায়গা রয়েছে, এটাকে পান্তাডুবি বলে আর কি। তো এই পান্তাডুবি গ্রামের একজন লোককে কাজের জন্য ঠিক করেন। তো তাদের মধ্যে কথা হয় যে দাদা এবং ওই লোকটি তারা দুজন মিলে কাজ করে পুরনো বাগান প্রথমে সংস্কার করবেন এবং নতুন বাগান কাটার সময় আরও লোক নিয়ে আসবেন। এই বলে তারা একটা নির্দিষ্ট দিন ঠিক করে রাখলেন কাজ শুরু করার জন্য। দেখতে দেখতে কাজ শুরু করার দিনটা চলেও আসে। প্রথম দিকে ওনারা নারকেল আর সুপারি বাগানগুলোর মাটি কাটা থেকে শুরু করে নিয়ে নতুন গাছ লাগানো এগুলো করলেন আর কি। তো করতে করতে কিছুদিনের মধ্যে সেই কাজটি শেষও হয়ে যায়। এখন বাঁশ বাগান আর নতুন জমি কাটা বাকি। তো বাঁশ বাগান আগে ঠিক করবেন এই সিদ্ধান্ত নিলেন। ওই বাঁশ বাগান নিয়ে একটা কথা প্রচলিত ছিল, ওখানে নাকি খুবই দুষ্টু একটা জিন রয়েছে, আর অনেকেই নাকি তাকে দেখেছে এবং ভয়ও পেয়েছে, যেটাকে স্থানীয় লোকজন বাসগী নামেই চেনে। তবে দাদা কখনো এই বাসগীকে ওভাবে আসলে দেখেননি। কিন্তু এই বাসগী সুযোগ পেলেই কিন্তু মানুষের ক্ষতি করে বলে এলাকার লোকজন বিশ্বাস করে। তো দাদাকে এই জিনিসগুলো বলা হয় যে বাঁশবাগান কাটবেন, ওই বাসগী তো ঝামেলা করতে পারে। তো দাদা এগুলোতে পাত্তা না দিয়ে বাঁশবাগানের কাজ শুরু করে দেয়। উনি চিন্তা করে ধুর এই কোথাকার কোন বাসগী ফাসগী, আমি তো দেখলাম না ভালো করে কখনো, তোমরাই খালি দেখো এইগুলা, তত সব আজগুবি কথাবার্তা, এরকম চিন্তা করেছেন আর কি। তো এই সমস্ত চিন্তা ভাবনা করে উনি বাঁশবাগানের সংস্কারের কাজ শুরু করে দিয়েছেন। বাগান ঠিক করার জন্য পুরনো বাঁশগুলো দাদা কেটে কিছুটা নিজের কাজের জন্য রেখে বাকিগুলো বিক্রি করে দেন। ওই বাঁশবাগানটা কিন্তু বেশ পুরনো ছিল। বাঁশবাগানের কাজ শেষ হয়ে যায় 3 দিনের মাথায়। আর এখন নতুন জমি কাটা বাকি, তাই দাদা হন্যে হয়ে আরও অনেকজন মাটি কাটার লোক খুঁজতে থাকেন। কিন্তু তখন ধান কাটার মৌসুম থাকায় মাটি কাটার লোক উনি খুঁজে পাচ্ছিলেন না। তাই দাদা মনে মনে ভাবলেন সন্ধ্যায় চায়ের দোকানে দেখা হলে তার সাথে কাজ করা ওই লোককে বলে দেবেন যে উনি আর নতুন করে লোক পান নাই, তাই তাদের দুজনকেই একটু একটু করে কাজ শুরু করতে হবে। কিন্তু দাদা সন্ধ্যাবেলা চায়ের দোকানে গিয়ে সেই লোককে আর পেলেন না। এখন ওই লোকের কাছে ফোন নাম্বারও নাই বা তার মোবাইল ফোন নাই, আর দাদার কাছেও মোবাইল ফোন নাই। এখন কি করবেন? তাই ওই লোকটাকে তার বাড়িতে গিয়েই জানাতে হবে। তো উনি ওই লোকটার বাড়ির দিকে রওনা দিলেন। তো ওই লোকটার বাড়িতে গিয়ে জানলেন যে ওই লোকটাও নাকি দাদার সাথে কথা বলার জন্য আবার বাড়ি থেকে বেরিয়ে গেছেন। এ কথা শোনার পর দাদা ভাবলেন হয়তোবা ওই লোকটা দাদাদের বাড়িতে বসে আছেন দাদার সাথে কথা বলার জন্য। তাই দাদা কিছু না ভেবে বাড়ির দিকে ফিরতে শুরু করলেন। তো
তো দাদা বাড়িতে যখন ফিরবেন, ওই ফিরতে হলে ওই যে বাঁশবাগান যেখানে বাসগী আছে বলে কথিত আছে, ওই বাঁশবাগানের পাশে খালপাড়ের রাস্তা ধরেই কিন্তু ফিরতে হয়। তো দাদা ওই বাঁশবাগান পর্যন্ত যখন এসেছেন তখন ওই যে ওই লোকটা তার সাথে দেখা হয়ে যায়। কারণ উনিও যখন দাদার বাড়িতে গিয়েছেন তখন শুনেছেন যে দাদা তাকে খোঁজ করার জন্য ওই চায়ের দোকানের দিকে গিয়েছেন। তো উনি আবার চায়ের দোকানের দিকে যাওয়ার পর শুনলেন যে দাদা তার বাড়ির দিকে গিয়েছেন। তখন ওই লোকটা কিছুটা ঘুরে ওই পথ দিয়ে আবার তার নিজের বাড়ির দিকে যাচ্ছিল। তো প্রতিমধ্যেই দাদার সাথে তার দেখা হয়ে যায়। তো দাদাও খুশি হলেন, যাক লোকটাকে অন্তত পাওয়া গেল, হাঁটাহাঁটি করে একটু কষ্ট হলেও তাকে পাওয়া তো গেছে। তো দাদা তাকে জানিয়ে রাখলেন যেহেতু লোক পাই নাই, কাল অনেক ভোরে দুজনকেই কাজে নেমে পড়তে হবে। তো ওই লোকটা রাজি হয়ে যায়, যে যার বাড়িতে চলে যায়। দাদা বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। এদিকে দাদার ঘুম ভাঙে ওই লোকটার ডাকে। তো দাদা উঠে বলেন যে রে তুই এসে গেছিস। এই বলে দরজা খুলে দেখে যে হ্যাঁ ঠিকই ওই লোকটাই দাঁড়িয়ে আছে। বাইরে কিন্তু তখন একদম ঝকঝকে চাঁদের আলো। তবুও দাদা চিন্তা করেন যে লোকটা মনে হয় একটু তাড়াতাড়ি চলে আসছে, আর লোক যেহেতু পাওয়া যায় নাই, ওই লোকটা হয়তো বা একটু তাড়াতাড়ি এসে আমাকে ডাকলো, যদি তাড়াতাড়ি ওই জায়গায় যেতে পারি তাহলে কাজটা একটু আগানো যাবে আর কি। তো উনি এইটা নিয়ে কিন্তু আসলে বেশি কিছু যে ভেবেছেন তা কিন্তু না, একদম স্বাভাবিকভাবেই যেটা ভাবনা চিন্তা ওইটাই করেছেন আর কি। উনি তখন বলে যাই তুই দাঁড়া আমি আসছি। এই বলে দাদা একটা খন্তা এবং এক প্যাকেট বিড়ি, একটা ম্যাচ নিয়ে একটা বিড়ি ধরিয়ে দাদিকে বলছেন যে ওই আমাকে একটা লোক ডাকাডাকি করছে, আমার সাথে যে লোকটা কাজ করে আর কি, তার সাথে আমি বেরোচ্ছি। তা দাদিও বলেন আচ্ছা ঠিক আছে যাও। এদিকে ওনারা দুজন রওনা দিয়েছেন, দুজন পাশাপাশি হাঁটছেন, আগে পিছে বিষয়টা এরকম না। কিছুক্ষণ পর পর ওই লোকটা দাদাকে বলে যে আপনি এই বিড়িটা ফেলেন তো, আর আপনার হাতের খন্তাটা আমার কাছে দেন। খন্তা দিয়ে ওই যে মাটি খোঁড়া হয় আর কি, বা মাটি কাটা হয়। তো দাদা চিন্তা করছেন যে এই লোকটা এমনিতেই সারাদিন আমার সাথে অনেক কষ্ট করে, আবার এই হেঁটে যাচ্ছি, এই লোহার খন্তাটা তার কাছে দিব, থাক আমার কাছেই থাক, ও এতটুকু পথ একটু রিল্যাক্সে হেঁটে যাক, ও হয়তো বা আমার কষ্ট দেখে আমাকে বলছে আর কি জিনিসটা দিয়ে দিতে। কিন্তু ওই লোকটা যেন দাদার হাত থেকে ওই খন্তা আর দাদার মুখ থেকে বিড়ি ফেলতে উঠে পড়ে লেগেছে। তখন দাদার মনে হালকা একটু সন্দেহ হয়। তিনি চিন্তা করছেন যে আচ্ছা এই লোকটাতে এত নাসর বান্দা না, একবার দুইবার বলতে পারে কিন্তু প্রতিনিয়ত বলেই যাচ্ছে, এটা তো তার স্বভাবের সাথে যাচ্ছে না। এরপরে দাদার মনে আর একটা বিষয় উদিত হয়, সেটা হলো এত চাঁদের আলো, সকাল হলে তো আসলে এত চাঁদের আলো থাকার কথা না, আর যদি আমরা যেই সময় বের হয়েছি সেই সময় যদি ভোরের দিকে হয় এতক্ষণ তো আসলে রাত থাকারও কথা না, এখন কি মধ্যরাত কিনা কে জানে। তাড়াহুড়ো করে বেরিয়েছি, ঘড়িটাও তো দেখে আসতে পারিনি। ওনার বাসায় কিন্তু ঘড়ি ছিল, তা দেখে আসলাম। দাদা ওইটা মনে মনে চিন্তা করছেন আর কি। এরপর দাদার মনে এই খটকাটা আরও প্রকট হয়ে যায় এবং নিশ্চিত হতে পারেন যখন দাদা খুব কৌশলে ওই লোকটার পায়ের দিকে তাকান। দেখা গেল ওই লোকটা মানুষের মতো হাঁটছে, তবে তার পা মাটি থেকে প্রায় আধ হাত উঁচুতে। তাকে দেখে সাধারণ মানুষের অবয়বেই আর কি যেভাবে দেখা যায় আর কি ওরকমই দেখা যাচ্ছিল। তাকে দেখে কিন্তু মনে হওয়ার কথা না যে সে অন্যরকম কিছু, কিন্তু সে মাটি থেকে একটু উপরে হাঁটছে আর কি। দাদা আর চোখে যখন বিষয়টা দেখেছেন উনি চিন্তা করলেন সর্বনাশ, এই কিসের খপ্পরে পড়লাম রে। এখন তো বুঝতে পারছি কেন আমার মুখ থেকে এই বিড়ি ফেলার জন্য আর হাত থেকে খন্তা নেওয়ার জন্য ও এত পারাপারি করছে। এটা তো ওই লোক না। এখন দাদা আর একটা বিষয় চিন্তা করেন যে এখন যদি ও টের পেয়ে যায় যে আমি বুঝে ফেলেছি, তখন আমার বিপদ হতে পারে। কোনোভাবে ওকে ভোর পর্যন্ত আমার সাথে রাখতে হবে, আর এর ভিতরে যদি ও চলে যায় তো চলে গেল। আর উনি এটাও বুঝতে পেরেছিলেন যে ওই বিড়ি আর লোহার খন্তা থাকায় মানুষরূপী ওই শয়তানটা তার ক্ষতি করতে পারছে না। তো উনি তো মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকেন আর আল্লাহকে ডাকতে থাকেন, আর হেঁটে হেঁটে উনি ওনার জমির দিকে আসছিলেন। কিন্তু কোনো মতেই উনি ওই বিড়ি আর খন্তা হাতছাড়া করেননি। এক পর্যায়ে উনি ওনার জমিতে চলেও আসেন, আর ওই অবয়বটা ওনার সাথে সাথে চলে আসে।
তখন দাদার মাথায় কিন্তু আর একটা বিষয় চিন্তা আসে যে এই জিনিসটাকে দিয়ে এই সুযোগ একটু কাজ করিয়ে নেই, ফজরের আজান পর্যন্ত তো ওর থেকে আমি আর আসলে মুক্তি পাবো না, এরপর ও তো এমনি চলে যাবে। তো দাদা কি করেছেন, উনি কোদালে একটা কোপ দেন, কোপ দিয়ে এমনভাবে আসলে কোপটা দেন যে বড় একটা মাটির চাক কাটার মতো করে কোপ দেন এবং ওই অভাবটাকে বলেন যে রে এই নে, এই চাকটা নিয়ে ওই দূরে ওই জায়গা ফেল। উনি আসলে এক সাইড থেকে হালকা কোপ দিয়ে ওকে বলছেন যে এইটা নিয়ে যা। ওই হালকা কোপ দিলেও দেখা যাচ্ছে একটু এরিয়াটা বড় করে উনি কোপ দিচ্ছেন আর কি, যার ফলশ্রুতিতে ওই জিনিসটা ওই মাটিটা তার দেখানো জায়গায় ফেলছে। এইভাবে দাদা খুব কৌশলে তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। মাঝে মাঝে বলছে যে আচ্ছা আপনি তো অনেক ক্লান্ত হয়ে গেছেন, খন্তাটা ফেলেন আর বিড়ি খাওয়া বন্ধ করেন, বিড়ি খাওয়া কি ভালো জিনিস নাকি, শরীরের ক্ষতি হয়, এরকম করে বলছে। আবার স্বাস্থ্য সচেতনতার কথাও শোনাচ্ছে। কিন্তু দাদা তো বুঝতে পারছেন যে একে কিন্তু ক্ষতি করতে দেওয়ার কোনো সুযোগই দেওয়া যাবে না, এরকম চিন্তা করছেন আর কি। এদিকে অল্প সময়ের মধ্যেই দাদা কিন্তু পুরো জমি কেটে উঁচু করে ফেলেছেন, কারণ হচ্ছে উনি যতটুকু আসলে কোদাল দিয়ে কোপ দেন তার থেকেও বেশি মাটির অংশটা ওই জিনিসটা নিয়ে চলে যায়। ওটা শক্তি তো শরীরে অনেক বেশি, আর নিয়ে খুব দ্রুত ওই মাটিগুলো একটা জায়গায় স্তূপ করার কারণে জায়গাটা উঁচু হয়ে যায়। আর অল্প কিছুটা বাকি আছে, ওই সময় ফজরের আজান শোনা যাচ্ছে দূর থেকে। তখন দাদা দেখতে পান এই যে যেই দুষ্টু পিশাচটা যে অনেকক্ষণ শক্তি নিয়ে মাটি তুলছে, এই জিনিসটার শক্তি মনে হচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে। এমত অবস্থায় দাদা দেখতে পান ওই জিনিসটা মানুষের অবয়বে ছিল, তো আস্তে আস্তে সে ট্রান্সপ্যারেন্ট হয়ে যাচ্ছে, মানে তার বডিটা অনেকটা জেলির মতো হয়ে যাচ্ছে, অন্য পাশ দেখা যাচ্ছে, মানে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে আর কি। তখন ওই দাদাকে বলে ওঠে, দাদার নাম আব্দুর রহমান, বলে ওঠে যে আব্দুর রহমান, আজ তুই বড় বাঁচা বেঁচে গেলি, কিন্তু কতদিন বাঁচবি? তুই ওই বাঁশঝাড় কেটে আমার থাকার জায়গা নষ্ট করেছিস। আচ্ছা আমি অন্য মানুষের ক্ষতি করেছি, কিন্তু তোর বাঁশঝাড়ে আমি থাকতাম, আমি কি তোকে কখনো দেখা দিয়েছি? আমি তোর সামনে আসছি, তুই কখনো বলতে পারবি আমি তোর কোনো ক্ষতি করছি? কিন্তু তোর ক্ষতি আমি না করলেও তুই তো আমার ক্ষতি করলি, তুই আমার থাকার জায়গা নষ্ট করলি, আমি তো শেষ দেখে ছাড়বো। আজকে কৌশলে আমাকে দিয়ে কাজ করিয়ে নিলি, তাই না? আমিও বুঝতে পারছি তুই আমাকে দিয়ে কাজ করিয়ে নিলি, কিন্তু মনে রাখিস আমি তো শেষ অবশ্যই দেখে ছাড়বো। আজ সন্ধ্যায় তোর ফেরার সময় তোকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু তোর মাটি কাটার লোকটা হঠাৎ করে এসে পড়ায় তুই বেঁচে গেছিস, আর এবারও বেঁচে গেলি। তবে পরের বারের জন্য তৈরি থাকিস, ওটাই তোর শেষ মুহূর্ত হবে। আর এটাও মনে রাখিস আমি সব সময় ছায়ার মতো তোর সাথে লেগেই থাকবো, এক মুহূর্তের জন্য তোর থেকে আমি আলাদা হব না। তো এটা শোনার পর দাদা ভয়ে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকেন, আর ওই জিনিসটা তো চলে গেছে ওইখান থেকে। সকালের আলো ফুটলে রাতারাতি এত কাঁচা মাটি এক জায়গা পড়ে উঁচু হয়ে গেছে, ওই জায়গার কৃষকরা তো আগের দিনও কাজ করে চলে গিয়েছিলেন। জিনিসটা দেখে তাদের কাছে খুব অবাক লাগে। তো ওনারা ওই দিক থেকে, যে দিক থেকে হেঁটে যাচ্ছেন, ওই দিক থেকে একটু এগিয়ে এসে দেখেন দাদা অজ্ঞান হয়ে পড়ে আছে। কয়েকজন লোক মিলে দ্রুত দাদির কাছে খবর দিয়েছে, আর বাকি লোকেরা দাদার জ্ঞান ফেরাতে ব্যস্ত। তো দাদাকে পরবর্তীতে বাসায় নিয়ে যাওয়া হয়। দাদার জ্ঞান ফেরে ওই দিন বিকেলবেলা, আর দাদা সবাইকে ঘটনাটি খুলে বলে যে তার কাছে যেই অভাব এসেছিল সেটা হলো ওই বাঁশ বাগানের বাসগী। দাদা পরবর্তীতে জানতে পারেন যে তার ওই মাটি কাটার লোকটা হঠাৎ করে রাতের বেলা নাকি উনি অসুস্থ হয়ে পড়েন, যার ফলশ্রুতিতে উনি কোনোভাবেই সকালে আসতে পারেননি। তো এই ঘটনার পর থেকেই দাদা খুবই অসুস্থ হয়ে পড়েন, সবসময় এলোমেলো কথাবার্তা বলতেন, সবসময় দুঃস্বপ্ন দেখতে থাকতেন। এর মধ্যে কি হয় যে এই যে লিওন ভাইয়ের আব্বু, উনি লিওন ভাইয়ের দাদাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসেন। ওখানে মালদা জেলার চাচল থানার এক বুজুর্গকে দেখান, কিন্তু উনি কয়েকদিন ট্রিটমেন্ট করে কোনো সমাধান করতে পারেননি। এরপর এই লিওন ভাইয়ের মা এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারেন যে মুর্শিদাবাদের বহরমপুরে এক বাড়িতে একজন হিন্দু সাধক এসেছিলেন। তো তার খোঁজ পেলে হয়তোবা এই সমস্যার সমাধান হলেও হতে পারে। এরপর লিওন ভাইয়ের আব্বু উনি মুর্শিদাবাদের বহরমপুর চলে গেলেন।
সেখানে গিয়ে সেই হিন্দু সাধকের ঠিকানা জোগাড় করলেন। তার ঠিকানা ছিল ওনাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের কামরূপ কামাখ্যার ওখানে কোনো একটা জায়গায়, কারণ কামরূপ কামাখ্যা তো অনেক বড় এরিয়া, ওইখানকারই কোনো একটা জায়গায়। তো ওনার আব্বু সেখানে গিয়ে জিজ্ঞেস করতে করতে তাকে অবশ্য পেয়েও যান, আর দাদাকে পরবর্তীতে সেখানে নিয়ে যান। দাদা তো ততদিনে এমন অসুস্থ হয়ে গেছে যে তার শরীরের অবস্থা দেখে তাকে আর চেনাই যেত না। তো দাদাকে যখন ওই সাধকের সামনে বসানো হলো, তখন দাদা শুরু করেছেন পাগলামি। তখন ওই সাধক বলতে শুরু করেন যে আমরা তো আসলে অনেকটা দেরি করে ফেলেছি, তবুও দেখি চিকিৎসা করে। ওনার জিনদের মাধ্যমে উনি শুনেছেন যে এই জিনটি নাকি বহু বছরের পুরনো এবং অত্যন্ত শক্তিশালী আর খুবই ধূর্ত প্রকৃতির একটা জিন। মূলত দাদার উপরে ভর করেই দাদার এই অবস্থা করেছে, এবং এই জিনটা দাদাকে কখনো ছাড়বে না। এই কথা শুনে ওই সাধক লিওন ভাইয়ের আব্বুকে অনেকগুলো উপকরণ নিয়ে আসতে বলেন। এক শনিবার রাত্রে চিকিৎসা শুরু করবেন। উনি বিভিন্ন চেষ্টা তদবির করেও ওই বাসগী জিনটাকে হাজির করতে পারছিলেন না। মনে হয় এই আসে আবার চলে যায়, নিজের ইচ্ছায় সে আসছিল না, অনেক জোর জবরদস্তি করেই তাকে আনার চেষ্টা করা হচ্ছিল। মানে এমনভাবে ওই সাধক মন্ত্র পাঠ করছিল যে বাসগী আসে আবার ছুটে যায়। তো এইভাবে প্রতিনিয়ত চেষ্টা চলছে। একটা পর্যায়ে সাধক বলে যে না, এভাবে হবে না। বাসগীকে যদি এখন তোমার বাবা, মানে লিওন ভাইয়ের আব্বুর কথা বলছি, লিওন ভাইয়ের দাদা তো লিওন ভাইয়ের আব্বুর বাবা আর কি। তো সাধক লিওন ভাইয়ের বাবাকে বলছে তোমার বাবার উপরে যদি এখন বাসগীকে হাজির করি, তোমার বাবা মারা যাবে, কারণ তার শারীরিক অবস্থা ভালো না। একটা অন্য উপায় বের করতে হবে। এরপর উনি ওনার হাতে থাকা এক রহস্যময় আয়না বের করেন এবং ওই আয়নার মধ্যে বাসগীকে হাজির করার চেষ্টা করেন। কোনোভাবেই তো বাসগী হাজির হয় না, কারণ জিনেরা জানে আয়নার মধ্যে হাজির হলে সেখান থেকে আর বের হওয়া যাবে না, যে হাজির করবে তার ইচ্ছা ছাড়া। অনেক কষ্টে ওই সাধক ওই আয়নার মধ্যে বাসগীকে হাজির করতে সক্ষম হন, আর ওই বাসগীও আয়নার মধ্যে আটকা পড়ে যায়। এরপর ওই সাধক ওই বাসগীকে অন্য কোনোভাবে বন্দি করে তার জিনদেরকে দিয়ে কোনো একটা ব্যবস্থা করেছিলেন। কি ব্যবস্থা করেছিলেন এই বিষয়ে জানা যায় না। এরপর নাকি দাদা আস্তে আস্তে সুস্থ হয়ে যান, তবে তার পুরোপুরি সুস্থ হতে 1 বছর সময় লেগেছিল। এরপর দাদার সাথে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। আর ওই বাসগীকে ওই এলাকায় আর কখনোই নাকি দেখা যায়নি। ওই এলাকাটা কিন্তু যেখানে আমরা আবারও বলে দিচ্ছি যে পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারি কদমতলা গ্রামে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো? আয়নার মধ্যে জিনকে হাজির করা এটা কিন্তু খুব কষ্টকর একটি ব্যাপার। আর জিন যদি একবার শুধু আয়নার মধ্যে হাজির হয়, তাহলেই কিন্তু তার বন্দী হওয়া নিশ্চিত হয়ে যায়, যেটা বাসগীর ক্ষেত্রেও হয়েছিল। জানি না বাসগী এখন কোথায় আছে, ওই সাধক কোথায় তাকে আটকে রেখেছে, তবে ছাড়া পেলে নিশ্চিত সে আবার এসে হামলা করবে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা সাধারণত এই ধরনের ঘটনাগুলোতে দেখি যে একটা পর্যায়ে ওই যে জিনটা অবয়ব ধরে এসেছিল, মানুষের অবয়ব ধরে বা পরিচিত কারো অবয়ব ধরে, তারপর ডাকাডাকি করেছে, চলে গেছে, পরে আবার ফজরের সময় চলে যায়, বা তাকে আঘাত করলে মৃত কাক হয়ে পড়ে থাকে। এবারের ঘটনাটা কিন্তু ডিফারেন্ট ছিল। কিছু অংশ মিল থাকলেও শেষ দিকে এসে কিন্তু লিওন ভাই দাদার অবস্থা খারাপ করে ছেড়েছিল। আর সর্বশেষ ঘটনাটি মোটামুটি ভালো একটা এন্ডিংই হয়েছে বলতে হবে, আলহামদুলিল্লাহ। ওনার দাদা সুস্থ হয়েছেন, আর কোনো সমস্যা হয়নি। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি লিওন ভাইকে দারুণ একটি ভয়ের ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করছি লিসেনারদের কাছেও ঘটনাটি ভালো লেগেছে। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আর এই ঘটনাটি থাকছে আপনাদের সকলের প্রিয় মোহাম্মদ তাহমিদের। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম আমাদের এবারের হরর নাইট এপিসোডের 50তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আপনারা অনেকেই জানেন যে মোহাম্মদ তাহমিদের বাড়ি বাগেরহাট জেলার
মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, এই ঘটনাটি দুটি ভাগে বিভক্ত, তার মানে ঘটনা হচ্ছে দুটি। তো চলুন শুনে আসি সেই ঘটনাটি। আর এই ঘটনা দুটি উনি সংগ্রহ করেছেন ওনার সেজু ফুপুর কাছ থেকে। আগে প্রথম ঘটনায় আসি। প্রথম ঘটনা যখন ঘটে তখন আনুমানিক সময়কাল 1955 থেকে 60-এর ভিতরে কোনো একটা সময়। ঘটনাটি ওনাদের এই তেলিগাতি গ্রামেই ঘটেছিল। তখনকার সময়ে ওই গ্রামের অবস্থা তো বুঝতেই পারছেন, একদম নিভৃত পল্লী। আর ওনার দাদার পরিবারের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, অনেক অভাব ছিল সংসারে। এই তাহমিদ ভাইয়ের আব্বু এবং চাচাদের যদি সংখ্যা আমরা বলি, ওনারা 8 ভাই বোন, 4 ভাই 4 বোন। এর মধ্যে তাহমিদ ভাইয়ের আব্বু সবচেয়ে ছোট। তো চলুন মূল ঘটনার দিকে ঢুকে যাই। তো ওই সময়ে যার সাথে এই মূল ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে আব্দুস সামাদ চাচা। আর তার চেয়ে 2 বছরের মতো বড় হবে তার আরেক ভাই, তার নাম হচ্ছে আব্দুস সালাম। তার মানে হচ্ছে আব্দুস সালাম চাচা এই আব্দুস সামাদ চাচার থেকে বড় ছিলেন সামান্য আর কি। তো ওই সময়ে ঘরের মানুষজন একদম আসলে কম না, এতগুলো ছেলে মেয়ে, 2-1জনের বিয়ে হলেও মানুষ তো আসলে খুব একটা কম না, তাই না? তো এই 2 ভাই আব্দুস সালাম এবং আব্দুস সামাদ, এই দুজন একই সঙ্গে একই খাটে ঘুমাতেন। তো আরেকটা কথা, যখন এই আব্দুস সামাদ চাচার সাথে এই ঘটনা ঘটে তখন তার বয়স 12 কি 13-র মতো হবে আর কি। তো একদিন তিনি ঘুমিয়ে আছেন, হঠাৎ তার মনে হয় ঘরের এক পাশের মাটির নিচের দিকে ঘর 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 আওয়াজ হচ্ছে। তার কাছে মনে হচ্ছিল কি যেন মাটির নিচ দিয়ে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। অনেক সময় আমরা ফ্ল্যাট বাড়িতে এরকম শব্দ শুনি। ছাদের উপরে কোনো ভারী কিছু যদি টানা হেঁচড়া করা হয়, তারপরে যদি কেউ পাটার উপরে মশলা বাটে, তখন এক ধরনের ঘর ঘর আওয়াজ হয় আর কি। তো এরকমটাই যদি মাটির নিচে হয়, এরকম শব্দ হয়, ঠিক যেমনটা শোনা যেরকম ঘর ঘর আওয়াজ, ওই রকমটা আর কি। এভাবে উনি কয়েকটা দিন শুনতে পেয়েছিলেন, কিন্তু কাউকে কিছুই বলেন নাই। দিনের বেলায় উনি ভুলে যেতেন স্বপ্নের কথা, তাই তেমন একটা পাত্তাও দেন নাই। উনি যখন ঘুমিয়েছেন অন্যান্য রাতের মতো, পরিবেশ তো পুরো শান্ত, কোনো শব্দ টব্দ নাই, ওই রাত্রে কে যেন আস্তে করে ওনাকে ডাক দেয়, আব্দুস সামাদ, এই আব্দুস সামাদ, কই রে, ওঠ ওঠ, তোর জন্য দারুণ একটা উপহার আছে রে, ওঠ ওঠ। তো এইভাবে কি যেন তাকে ডাক দেয়। তো এই আব্দুস সামাদ চাচা কিন্তু একটু বোকাশোকা টাইপের ছিলেন, কোনো চালাক চতুর স্বভাব ওনার মধ্যে ছিল না ছোটবেলা থেকেই। যে যেটা বলতো সেটাই উনি সরল বিশ্বাসে বিশ্বাস করে নিতেন আর কি। তো এই রাতের ডাক যখন শুরু হয়, কি তার পাশে থাকা আব্দুস সালাম চাচা কিন্তু এই ডাকটা শুনতে পান নাই, শুধু আব্দুস সামাদ চাচা এই ডাকটা শুনতে পেয়েছিলেন। কয়েকবার এই ডাক শোনার পর উনি আস্তে আস্তে তার বন্ধ চোখ খুললেন। এই ঘটনা কিন্তু ঘরের মধ্যেই ঘটছে, এমন না যে ঘরের বাইরে থেকে ডাকাডাকির আওয়াজ আসছে, বিষয়টা এরকম না। তা আব্দুস সামাদ চাচা চোখ খুলে দেখেন একজন বৃদ্ধা মহিলা, অনেক বৃদ্ধা, 80-90 বছর বয়স হলে যেরকম মুখ এবং শরীরের স্কিনগুলো কুচকে যায় ওই রকম আর কি, তবে ভয়ঙ্কর না, অ্যাজ ইউজুয়াল একজন স্বাভাবিক বয়স্ক মহিলার চেহারা যেমন হয় ঠিক তেমন। তো ওই বৃদ্ধা মহিলা সামাদ চাচাকে বলছে, সামাদ রে, আয় আয়, ওঠ ওঠ, আমি তোকে ভালো কিছু একটা দিতে চাই, যা তোর সারা জীবনের জন্য অনেক কাজে দেবে, তুই বড়লোক হয়ে যাবি, আয় আমার সাথে আয়, বিছানা থেকে ওঠ, তোর মতো মানুষকেই খুঁজছিলাম। তো এমন অবস্থা দেখে আব্দুস সামাদ চাচা তো অনেকটাই ভয় পেয়ে যান এবং চোখ বন্ধ করে ফেলেন। তো কিছুক্ষণ পর আবার যখন চোখ খুলেছেন দেখেন সব কিছু স্বাভাবিক, কেউ নাই ঘরের মধ্যে। এরপর ওই রাত্রে ঘরে আর কোনো কিছুই ঘটেনি, স্বাভাবিকভাবেই রাতটা কেটে যায়, উনিও ঘুমিয়ে পড়েছিলেন। তবে পরদিন সকালবেলা আব্দুস সামাদ চাচা তার আম্মুকে, মানে তাহমিদ ভাইয়ের দাদির কাছে সমস্ত বিষয়গুলো খুলে বলেন। তো দাদি একথা শুনে বুঝতে পারেন যে বিষয়টা আসলে কি। তো দাদি আব্দুস সামাদ চাচাকে বলেন যে, শোন রে বাপ, এটা খারাপ কিছু না, তোর কাছে এটা আসছে ভালো,
তুই আজ রাত্রে একটা কাজ করবি, যদি উনি আবার আসেন তাহলে তুই ভয় পাবি না, উনি কি বলেন সেটা তুই মনোযোগ দিয়ে শুনবি, একদমই ঘাবড়াবি না। মনে রাখবি, ঘরের বাইরে থেকে খারাপ কিছু ডাকতে পারে, কিন্তু ঘরের ভেতরে ঢুকে খারাপ কিছু সাধারণত ডাকাডাকি করে না। আর আলামত দেখে যেটা মনে হচ্ছে এটা খারাপ কিছু না, এই জন্যই বললাম। সুতরাং ভয় পাস না, আর মনোযোগ দিয়ে এটা শুনবি এবং তার কোনো কথা না করবি না। আজ রাত্রে আমিও ঘুমাবো না, ঘুমের ভান ধরে পড়ে থাকবো, তুই ভয় পাস না, আমি আছি, ইনশাল্লাহ তোর কোনো ক্ষতি হবে না, আল্লাহ ভরসা। এরকম বলে তাহমিদ ভাইয়ের দাদি আব্দুস সামাদ চাচাকে ভরসা দেন আর কি। আর এটাও বলে দেন যে খবরদার এই কথা তুই কিন্তু বাড়ির কাউকে আর বলবি না, আমার কাছে বলছিস আর খবরদার কাউকে বলিস না কিন্তু। তো ওই দিন তো শেষ হয়ে যায়, অস্ত নেমে আসে, সূর্যর আলো নিভে যায়, বলতে সন্ধ্যা হয়ে যায়। এদিকে আব্দুস সামাদ চাচা অপেক্ষা করতে থাকেন রাতের বেলা সেই বৃদ্ধা মহিলার জন্য। তো অপেক্ষা করতে করতে একসময় উনি ঘুমিয়েও যান। এরপর গভীর রাত্রে ওই বৃদ্ধা মহিলার ডাক তার কানে ভেসে আসে, আব্দুস সামাদ, ওই আব্দুস সামাদ, ওঠ ওঠ, আমি আসছি। তো কানের ডাক যাওয়ার সাথে সাথেই উনি উঠে পড়েছেন। তো এবার আর উঠে উনি ওই বৃদ্ধা মহিলাকে ভয় পান না, আর ওই বৃদ্ধা মহিলা ভয়ঙ্কর কোনো সুরতেও আসেন নাই, স্বাভাবিক সুরতেই আসছেন এবারও। তো আগের রাতের মতো এ রাত্রেও ওই বৃদ্ধা মহিলা বলছেন, আব্দুস সামাদ, যে আয় আয় আমার সাথে আয়, খাট থেকে নিচে নাম। তো উনি খাট থেকে নিচে নামার পর ওই বৃদ্ধা মহিলাকে কিন্তু বাইরে যেতে দেখা যায় না, মানে এই বৃদ্ধা মহিলা আব্দুস সামাদ চাচাকে নিয়ে বাইরে যাচ্ছেন না। তাদের ঘর ছিল কাঠের, দুই পাশে দুটা বারান্দা, ঘরের মধ্যে দুইটা খাট পাশাপাশি ছিল, তার মাঝখানে কিছু ফাঁকা জায়গা, এটাই ছিল ওই ঘরের অবস্থা আর কি। তো ঘরের অন্য সাইডে কিছু জিনিসপত্র ছিল এবং এক সাইডে আব্দুস সামাদ চাচার আম্মু মানে তাহমিদ ভাইয়ের দাদির নামাজের জন্য একটা জায়গা ছিল, সেখানে তিনি নামাজ আদায় করতেন। আর ঘরের বাইরে দুইটা বারান্দার বিবরণটা আসলে ওটা দেওয়ার খুব একটা প্রয়োজন নাই, ওটা ঘটনার সাথে রিলেটেড না আর কি। তো পাশের একটা বারান্দা ছিল, সেখানে শুধু আব্দুস সামাদ চাচার আব্বু মানে দাদা ঘুমাতেন আর কি মাঝে মাঝে। যখন ওই বৃদ্ধা মহিলা আব্দুস সামাদ চাচাকে ডাকলেন তখন তিনি খাট থেকে নিচে নামলেন। তখন ওই বৃদ্ধা মহিলা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দাদির নামাজ পড়ার যে স্থান ঠিক তার পাশে গিয়ে দাঁড়ালেন। এরপর সেই বৃদ্ধা মহিলা বললেন, আব্দুস সামাদ, তুই এই জায়গাটা খুঁড়ে ফেল, গোল করে খুঁড়বি। এই কথা বলে ওই বৃদ্ধা মহিলা গোল করে একটা জায়গা দেখিয়ে দেন। এরপর আব্দুস সামাদ চাচা পাশ থেকে একটা মাটি খোঁড়ার শাবল বা এই জাতীয় কিছু একটা দিয়ে ওই জায়গাটা খোঁড়া শুরু করলেন। সেখানে একটা ব্যাপার উনি লক্ষ্য করলেন, খোঁড়ার পর মনে হলো যে ওখানে কিছু আছে। তবে এখানে কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে, আচ্ছা ঘরের মধ্যে খোঁড়াখুড়ি করলো অথচ কারো ঘুম ভাঙলো না, ওইবারে কারোই ঘুম ভাঙলো না, কোনো শব্দ হলো না। আসলে কোনো শব্দই হয়নি, কেন হয়নি সেটা জানা যায় না, হয়তো বা ওই বৃদ্ধা মহিলা কোনো এক মায়াজাল সৃষ্টি করেছিলেন যার কারণে এরকমটা হয়নি। আর একটা বিষয়, অন্ধকারের মধ্যে কিভাবে আব্দুস সামাদ চাচা ওই বৃদ্ধা মহিলাকে দেখলেন, তার চেহারাটাও ভালো করে দেখলেন, আবার শাবল নিয়ে গর্ত খোঁড়া শুরু করলেন। মূলত ঘরের মধ্যে এক ধরনের আলো ছিল, ওই আলোটার উৎস কি সেটা আব্দুস সামাদ চাচা জানেন না, বলতেও পারেন না। তবে ঘরের মধ্যে আলো ছিল এবং সেই আলোতে উনি স্পষ্টভাবেই সব কিছু দেখছিলেন। আব্দুস সামাদ চাচা উনি যখন খুঁড়ছিলেন, সামান্য কিছুটা খুঁড়তেই হঠাৎ করে তার চোখ দুটো ছানা বড়া হয়ে যায়। দেখলেন বিশাল বড় এক মাইট বা মুনি বা বিশাল বড় একটা মাটির ঘড়া, এক একটা এলাকায় এক এক নামে এটা পরিচিত। আর এই জিনিসগুলো ছিল মাটি দিয়ে তৈরি। অনেক সময় দেখা যায় মানুষ এগুলোর মধ্যে চাল, তারপরে ধান এগুলো রাখে আর কি। বিভিন্ন এলাকায় এটাকে মুনিও বলে, মাইট বলে বরিশাল এলাকায়, তারপরে এই বাগেরহাট এলাকায় মুনি বলে। উনি যখন এই জিনিসটা দেখেছেন, দেখার পর
ওনার চক্ষু ছানা বড়া হওয়ার কারণটা ছিল হচ্ছে ওর মধ্যে অসংখ্য চকচকে পয়সা ছিল। দেখে হঠাৎ করে মনে হয়েছিল এগুলো স্বর্ণের, কিন্তু ওটা পরবর্তীতে উনি বুঝতে পারলেন এগুলো হচ্ছে রূপার কয়েন, রূপার পয়সা, বেশ মোটা মোটা পয়সা। মূলত এর দৃশ্য দেখেই ওনার চোখ দুটো বড় বড় হয়ে যায়, আরে এটা আমি কি দেখছি। আব্দুস সামাদ চাচার পাশেই দাঁড়িয়েছিল সেই বৃদ্ধা মহিলা। এরপর ওই বৃদ্ধা মহিলা নিজেই ওই মাটির ওই মাইটের কাছে আসেন এবং নিজ হাতেই ওই মাইট বা মনির মুখ খোলেন। দেখা গেল যে সেখানে যে চকচকে পয়সাগুলো ছিল, এইগুলো থেকে কিছু পয়সা আব্দুস সামাদ চাচার হাতে দিয়ে বললেন যে, সামাদ রে, এই দেখ, এইটা কিন্তু একটা মাইট তুই দেখতে পাচ্ছিস, কিন্তু এর নিচে আরও 6টা, মোট 7টা এরকম মাইট আছে। এর মধ্যে রূপার পয়সাও আছে, আবার নিজ দিকে স্বর্ণের পয়সাও আছে। এগুলো সবই আজ থেকে তোর, এর মধ্যে যা আছে সব তুই খরচ করবি, কিন্তু একটা শর্ত, তুই প্রথমেই এখানকার অর্থ দিয়ে একটা সুন্দর মসজিদ তৈরি করবি, এটাই তোর কাজ, এরপর বাকিটা সব তোর। তখন ওই বৃদ্ধা মহিলা আরও বলেন যে একটা মাইট বা মনির সব অর্থকরী উঠানোর সাথে সাথে আর একটা মনি ঠিক একই রকমভাবে নিচ থেকে উঠে আসবে, কষ্ট করে আর মাটি খুঁড়তে হবে না। কিন্তু একটা বিষয় বারবার সতর্ক করে দেন যে প্রথমে মসজিদ তৈরি করতে হবে, এই বিষয়ে কোনো ধরনের কোনো অজুহাত চলবে না। এই যে মাইটগুলো, এই মাইট বা মণিগুলো নাকি সাধারণভাবে মানুষ যেগুলো ব্যবহার করত তার থেকেও নাকি কয়েক গুণ বড় ছিল। আব্দুস সামাদ চাচা বলেছিলেন যে তার কাছে মনে হচ্ছিল যে এই ঘরের অনেকটা জায়গা জুড়েই নাকি এই এক একটা মাইট মনে হয় রয়েছে। উনি শুধু ওই জিনিসটার মুখের যে অংশটা ওইটাই খুঁড়েছিলেন। আর ওই বৃদ্ধা মহিলা আরও একটি সতর্কবাণী করে দেন, সেটা হলো, খবরদার এখানে কোনো নাপাক জিনিসের স্পর্শই যেন না লাগে। আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই জিনিসটা কাউকে বলা যাবে না, বললে বিপদ হবে, বললে এই জিনিসটা আর এখানে থাকবে না, তোর ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে। এই বিষয়টা কিন্তু ওই বৃদ্ধা মহিলা জানিয়ে দেন। আর একটা বিষয় বলে দেন যে তুই তো আমাকে ভয় পেয়েছিলি, তুই তোর মাকে এই বিষয়টা বলে ফেলেছিলি, যাই হোক তোর মাকে বলছিস কিন্তু আর কাউকে বলিস না, তাহলে কিন্তু বিপদ ডেকে আনবি, অনেক শত্রু লেগে যাবে তোর পেছনে, সব শেষ হয়ে যাবে রে, জীবনটাই চলে যাবে শত্রুর হাতে, এরকমভাবে সতর্ক করে দেন। এরপর আব্দুস সামাদ চাচা বলেছিলেন যে ওই বৃদ্ধা মহিলা নিজ হাতে ওই মুনি থেকে অনেকগুলো কয়েন উঠিয়ে আব্দুস সামাদ চাচার হাতে দিয়েছিলেন এবং দিয়ে বলেছেন, নে বিসমিল্লাহ কর, এগুলো দিয়ে শুরু হোক মসজিদ তৈরির কাজ, তারপর যা যা লাগবে এখান থেকে নিয়ে নিবি। এটা বলার পর ওই বৃদ্ধা মহিলা নাকি অদৃশ্য হয়ে যান। তো আব্দুস সামাদ চাচা ওই আলগা যে মাটিগুলো ওখানে হয়েছিল যেখান থেকে খুঁড়েছেন আর কি, সেটা আবার মাটিতে ঢেকে দেন। এরপর উনি ওই রাত্রে আবার ঘুমিয়ে পড়েন। ওদিকে এই যে তাহমিদ ভাইয়ের দাদি, মানে সামাদ চাচার মা, ওনার তো সজাগ থাকার কথা উনি বলেছিলেন, কিন্তু উনি এসবের কিচ্ছুটা টের পান নাই। উনি যে কখন নিজেই ঘুমিয়ে পড়েছেন এটা নিজেও বলতে পারেন না উনি। সকালবেলা আব্দুস সামাদ চাচা তার আম্মুকে সব কিছু খুলে বলেন। তো এগুলো শুনে আম্মু তো খুবই খুশি, কিন্তু ওই যে কাউকে বলা যাবে না, এটাও কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। এরপর তাহমিদ ভাইয়ের দাদি, উনি ওই যে যেই জায়গাটা খুঁড়েছিল আব্দুস সামাদ চাচা, ওটা একটা পাটি দিয়ে ঢেকে রাখেন যাতে কারো নজরে না পড়ে। আর দিনের বেলাতেও ওই খোঁড়া চিহ্নগুলো ছিল যেটা রাতের বেলা খুঁড়েছিলেন আর কি উনি। এদিকে আর একটা যে বড় ছেলে আছে আব্দুস সালাম, তাকে দাদি বলে দিয়েছিলেন যে এই আব্দুস সালাম, তুই কিন্তু এই খাটের উপরে উঠে দৌড়াদৌড়ি করবি না। ওই জায়গাটা খাট থেকে একটু পাশেই ছিল, তো একদম দাদির নামাজের জায়গার পাশেই। দাদি আরও নিষেধ করে দেন যে ঘরে বেশি দৌড়াদৌড়ি করা যাবে না। আসলে কাউকে তো এভাবে বলা যাচ্ছে না, তাই সবাইকে একটু নিষেধ করে দিচ্ছিলেন আর কি, এখানে যাতে লোকজন না আসে খুব একটা প্রয়োজন ছাড়া। আর বাচ্চা কাচ্চারা কোথায় কি করবে, নোংরা করে দিবে, কোথায় অপবিত্র করে দেবে, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ ওরা তো এটা বোঝে না,
ওই গুরুত্ব তো তাদের কাছে নাই। তো আব্দুস সামাদ চাচা রাতেই ভেবে নিয়েছিলেন যে কোন জায়গায় মসজিদ বানাবেন। ওই এলাকায় একটা মসজিদ আছে যেটা অনেক পুরনো মসজিদ। তৎকালীন আসলে এত মসজিদ তো এখনকার মতো ছিল না, অনেক দূরে দূরে 2-3টা মসজিদ ছিল আর কি। তো বাড়ির কাছে একটা মসজিদ ছিল যেটা খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। উনি মনে করেছেন যে এইটার উনি সম্পূর্ণ নতুন করে জাঁকজমকপূর্ণ করে তৈরি করবেন। ওই সময় সবচাইতে দামি মসজিদ নির্মাণ খরচের দিক দিয়ে যেন সেটাই হয়, ওইরকম চিন্তা করছে। কারণ অর্থকরী তো আর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। দিনের বেলায় আব্দুস সামাদ চাচা তার আম্মুর সাথে কথা বলে সিদ্ধান্ত নেন এবং ওই দিন রাত্রেই তারা আরও কিছু টাকা পয়সা ওই মুনি থেকে উঠাবেন, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং মসজিদ বানানোর কাজও শুরু করবেন। তো ঠিক ওই দিনই দুপুর থেকে বিকালের মধ্যবর্তী কোন একটা সময় ওই যে আব্দুস সালাম চাচা, যিনি আব্দুস সামাদ চাচার বড় ভাই, 2-1 বছরের বড় আর কি, তো উনি আবার কি করেছেন, একটা ভুল করে ফেলেছিলেন। সেটা হচ্ছে যে এই যে তাহমিদ ভাইয়ের বাবা, তো উনি ভাই বোনদের মধ্যে সবার ছোট। ওই সময় তার বয়স হচ্ছে 2 বছরের মতো। তো আব্দুস সালাম চাচা কী করেছিলেন, ছোট ভাইকে কোলে নিয়ে খেলছিলেন, লাফালাফি করছিলেন। আর 2 বছর একটা বাচ্চা কতটুকুই আর কি বোঝে, তাই না? ওই সময় কি করেছে, ওই খাটের উপরে এই তাহমিদ ভাইয়ের যিনি বাবা, উনি জল বিয়োগ করে ফেলেছে তারই বড় ভাই এই আব্দুস সালাম চাচার লুঙ্গিতে। এখন লুঙ্গি একদম ভিজে গিয়েছে। এরপর আব্দুস সালাম চাচা কী করেছেন, উনি লুঙ্গিটা খুলে মাটির উপরে ছুঁড়ে ফেলেছেন। যাহারে এটি কি করলি, আমার লুঙ্গিটা ভিজাই দিলি। এরপরে উনি ওনার আম্মুকে ডাকাডাকি শুরু করছেন, এই আম্মা দেখো তোমার ছেলে আমার লুঙ্গি ভিজাই দিছে। যখনই এই শব্দটা তাহমিদ ভাইয়ের দাদি শুনেছেন তখন চমকে উঠছেন, আরে ওই ঘরে ওরা কি করে, ওই ঘরে ঢুকে পড়ছে। উনি দৌড়ে গিয়েছেন, দৌড়ে গিয়ে দেখেন যে এই অবস্থা, আব্দুস সালাম চাচা তার লুঙ্গি খুলে ছুঁড়ে ফেলেছেন। এখন সে তো ছোট মানুষ, সে তো আর কিছু বোঝে না। আব্দুস সালাম চাচাও যে বয়সে খুব বড় তাও না, আর তাহমিদ ভাইয়ের বাবা তো একদমই ছোট, কিছু শব্দ মুখে উচ্চারণ করা শিখেছে মাত্র। তো লুঙ্গি ওই যে খুলে ছুঁড়ে ফেলেছিল ওই জায়গায় গিয়ে পড়েছে, যেই জায়গাটা ঢাকা ছিল। তো ওই জায়গাটার উপরে তো পাটি ছিল, ওই পাটির উপরে লুঙ্গি গিয়ে পড়েছে। উনি তো দ্রুত, মানে দাদি তো দ্রুত ওইখান থেকে লুঙ্গিটা সরিয়ে ফেলেন। লুঙ্গিটা সরিয়ে অন্য জায়গায় নিয়ে যান, ওই জায়গাটা ভালো করে একটু মুছে ফেলেন এবং বকাঝকা করেন, কী করলি, এই জায়গায় জিনিসটা ফেললি কেন? তখন আব্দুস সালাম চাচা বলছে যে আমি কি এই ভিজা লুঙ্গি পরে থাকবো, এই জন্য ফেলে দিছি। এখন তাকে তো কিছু বলতেও পারছেন না দাদি। এখন কি করা যায়, উনি তো ভয় পেয়েছেন যে নিশ্চয়ই কোনো একটা ঘটনা তো ঘটবেই এইবার। ওই রাত্রে কিছু টাকা পয়সা ওঠানোর কথা কিন্তু ছিল, খুব গোপনে ওঠানোর কথা ছিল, কারণ মসজিদ তৈরি করতে হবে। কিন্তু ওই রাত্রে ওনারা কিছুটা খুঁড়েছেন, খোঁড়ার পরে না কিচ্ছু দেখেন না, আবার মাটি উপরে ঢেকে দিয়ে সরে চলে গেছেন। দাদি চিন্তা করছিলেন যে হয়তোবা এই কারণেই জিনিসটা পাওয়া যাচ্ছে না। ওই রাত্রে একটা স্বপ্ন ওনারা কিন্তু দেখেছিলেন, তবে স্বপ্ন দেখলেও বাস্তবিক একটা শব্দ ওনারা শুনেছিলেন। বাস্তব শব্দটা যেটা শোনেন সেটা হচ্ছে একটা ঘর 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 আওয়াজ আসে। মনে হচ্ছে ঘর 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 আওয়াজ একদিক থেকে আর এক দিকে চলে যাচ্ছে, ওনাদের ঘরের ওই দিকটা থেকে অন্য কোনো একটা দিকে চলে যাচ্ছে। তো এই আওয়াজটা কিন্তু একদম শুরুর দিকে আব্দুস সামাদ চাচা শুনতে পেয়েছিলেন। তখন মনে হয়েছিল অন্য কোনো জায়গা থেকে ওই আওয়াজটা তার ঘরের দিকে আসছে, কিন্তু এবার একটা ভিন্ন, ঘরের দিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে। ওই রাত্রে স্বপ্ন যখন দেখেছেন, সেই স্বপ্নের মধ্যে আব্দুস সামাদ চাচা দেখেন যে ওই 7টা বিশাল বিশাল বড় যে মুনি বা মাইট, সেগুলো তার ঘর থেকে বের হয়ে সোজা অন্যদিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে যে সেগুলো মাটির নিচ দিয়েই যাচ্ছে, তবে মাটিটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে যেদিক দিয়ে যাচ্ছে এবং বাড়ির একটা সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। এরপর উনি দেখতে পেলেন সেই বৃদ্ধা মহিলাকে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, খুব মন খারাপ তার, খুব কাঁদো কাঁদো স্বরে বলছে, আহ আব্দুস সামাদ রে, হায় রে কি করলি তোরা, এটা একটা কাজ হইল, কতবার করে সতর্ক করলাম তারপরও তোরা পারলি না, কিছুদিন পরেও যদি এটা ঘটতো তাও তো তোরা একটু তোদের অবস্থা ফেরাতে পারতি।
একটা মসজিদ হইলে আমি কি সওয়াব পাইতাম না? এইটা কি করলি? উপকারের জন্য দিলাম, তোরা পারলি না রে। ঘুমের মধ্যে আব্দুস সামাদ চাচা ওই বৃদ্ধা মহিলার সামনে খুব কান্নাকাটি করেন, বলেন যে আমার তো কোনো দোষ ছিল না, আমি তো ওখানে ছিলাম না, আমি তো কিছু করি নাই। তখন ওই বৃদ্ধা মহিলা বলেন, আর কোনো উপায় নাই রে, আমাকেও চলে যেতে হবে, এগুলোও চলে গেছে রে, এইগুলোর উপরে এখন আমার আর কোনো নিয়ন্ত্রণ নাই, আমার কিচ্ছু করার নাই। তোরাও বঞ্চিত হইলি, আমাকেও সওয়াব থেকে বঞ্চিত করলি, এখন কিছু করার নাই, এটাই তোর ভাগ্যে ছিল। এটা শোনার পরই আব্দুস সামাদ চাচার ঘুম ভেঙে যায়। উনি ঘুম ভেঙে উঠে আঁতকে ওঠেন, যারে কি দেখলাম এতক্ষণ। এরপর তিনি তার আম্মুকে সব কিছু খুলে বলেন। ওনার আম্মু ওই রাত্রেই ওই জায়গায় আসেন, এসে একটা অদ্ভুত জিনিস দেখেন। সেটা হলো ওই জায়গাটা না অনেকখানি নিচু হয়ে গেছে, মনে হচ্ছিল নিচে অনেক বড় কিছু ছিল, ওখান থেকে সেগুলো চলে গেছে, ওই জায়গাটা ডেবে গেছে বা ওই জায়গাটা নিচু হয়ে গেছে। আর নিচ থেকে ভারী কোনো কিছু বা বড় কোনো কিছু সরে চলে গেছে দেখে ওই জায়গাটার মাটি ওই জায়গায় বসে গেছে, বসে ওরকম গর্তের মতো সৃষ্টি হয়েছে। সকালবেলা ঘুরে সেখানে দেখা যায় আসলে কিছু নাই, তবে ওখানে কিছু একটা ছিল, এইটা বোঝা যাচ্ছিল। এরপর তো আব্দুস সামাদ চাচা ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, মনে মনে উনি বিশাল আঘাত পেয়েছিলেন। এরকম সম্পদ উনি নিজের হাত দিয়ে ধরলেন, সেটা হাতছাড়া হয়ে গেল। এরপর তো উনি খাওয়া দাওয়া শেষ করে উনি চলে গেলেন বাড়ি থেকে। এরপর বাড়িতে আসলে উনি খুব একটা আসতেন না, এদিকে এদিকে ঘোরাফেরা করতেন, অল্প বয়স। আর এরপর মূলত উনি খাওয়া দাওয়া আর অনেকটা করতেনই না, ওনার ক্ষুধাই লাগতো না, খুব জোর করে কিছু খাওয়ালে উনি খেতেন। অনেকটা এমনভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, আর পাগলের মতোই হয়ে গেছিলেন আর কি, আধা পাগল আর কি। ওনার স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে অনেক সময় লেগেছিল, অনেক সময় লেগেছিল, এতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই ছোট্ট বয়সেই। এই বিষয়টা যখন তাহমিদ ভাই দাদা জানতে পারলেন, উনি তো খুব রাগারাগি করলেন যে আমাকে কেন বিষয়টা জানালেন না তোমরা, আমি যদি জানতাম তাহলে তো এই জায়গাটা অনেক কঠিনভাবে পাহারা দিয়ে রাখতাম, যেন কেউ এখানে আসতে না পারে, ঘিরে রাখতাম প্রয়োজনে, তোমরা আমার কাছ থেকে গোপন করলা। তখন তাহমিদ ভাই দাদি বলেছিলেন যে আসলে বিষয়টা তো জানানোর বিষয়ে নিষেধাজ্ঞা ছিল, যার কারণে তোমাকেও বলা হয় নাই, এখন কি আর করা। এই যে আব্দুস সামাদ চাচা, উনি কিন্তু স্বপ্নের মধ্যেও ওই বৃদ্ধা মহিলাকে দেখতেন, অনুরোধ করতেন যে আমাকে ওগুলো দেন। ওই বৃদ্ধা মহিলা নিজেও মন খারাপ করে বলতো যে না রে, আমার আর দেওয়ার ক্ষমতা নাই, যেটা চলে গেছে চলে গেছে, এটা আর আসবে না, হারিয়ে যাওয়া জিনিস আর ফেরত পাওয়া যাবে না, এটাই তোর ভাগ্য রে। তো এটাই নাকি বলতেন। তো যাই হোক, একটা সময় আস্তে আস্তে শোক কাটিয়ে ওঠেন আব্দুস সামাদ চাচা, স্বাভাবিক জীবনে ফেরত আসেন। ওনার ওই মানসিক অস্থিরতাটাও একটা সময় আল্লাহর রহমতে দূর হয়ে গিয়েছিল। তো এটা ছিল প্রথম ঘটনা। এবার যেটায় আসবো সেটাও ওই আব্দুস সামাদ চাচার সাথেই ঘটে যাওয়া ঘটনা, তবে এবারের ঘটনাটি বেশ মারাত্মক। এই ঘটনাটি শোনার পর বাংলাদেশে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার সাথে আশা করছি আপনারা মিল পাবেন। আমি ঘটনার শেষ দিকে এসে বলবো ইনশাল্লাহ। চলুন শুরু করি। তো এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 35-40 বছর আগে। উনি তখন বগুড়াতে, আর ঘটনাটি যখন ঘটে তখন তার স্ত্রীও সাথে ছিল। উনি বগুড়ার দিকে চলে যান, ওখানেই সেটেল হয়ে যান, সেখানেই বিয়ে করেছিলেন, এভাবেই দিন চলতে থাকে। একদিন তার সাথে একজনের পরিচয় হয়, একটু আধ্যাত্মিক টাইপের লোক আর কি। তাকে উনি মানে আব্দুস সামাদ চাচা গুরু বা ওস্তাদ বলে ডাকতেন। একদিন সেই ওস্তাদ আব্দুস সামাদ চাচাকে বলেন যে তুমি তো অনেক ভালো মানুষ, সবসময় নামাজ কালাম পড়বা, আল্লাহর পথে চলবা, তুমি জীবনে অনেক কিছুর মালিক হতে পারবা, তোমার মধ্যে আমি সৌভাগ্যের চাবি দেখতে পাই। তো মাঝে মাঝে এই আব্দুস সামাদ চাচা সেই কথিত গুরু ওনাকে এই কথা বলতেন। এইভাবেই যেতে থাকে দিন। একদিন ওই গুরু আব্দুস সামাদ চাচাকে বলেন, আব্দুস সামাদ তুমি তো অনেক সম্পদের মালিক হতে পারবা, অনেক গুপ্তধনের মালিক হতে পারবা, কিন্তু তোমাকে কিছু কাজ করতে হবে। তখন আব্দুস সামাদ চাচা চিন্তা করেন, আরে ছোটবেলায় তো গুপ্তধন পেয়েও হাতছাড়া হয়ে গেছে, আবার যদি ফেরত আসে কি কাজ করতে হবে। তখন আব্দুস সামাদ চাচাকে ওই কথিত গুরু বলেন, তোমাকে জীবিত অবস্থায় কবরের মধ্যে ঢুকতে হবে। এই কথা শুনে চাচা তো বেশ থতমত খেয়ে যান এবং বলেন যে মানে এ কীভাবে সম্ভব, আমি জীবিত মানুষ কবরের ভিতরে ঢুকবো কীভাবে।
তখন সেই গুরু বলেন, যারে ভয়ের কিছু নাই, তুমি পারবা, কিভাবে কি করতে হবে আমি শিখাই দেব। তখন সেই গুরু বলেন যে এই ঘটনা বাড়ির বাইরের কাউকে বলা যাবে না, আর বলার দরকারও নাই। কবর দেবে তোমার বাড়িতে যারা আছে তারাই, তোমার কিছু চেনাশোনা আত্মীয় স্বজনেরা। তখন চাচা তো ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা কোথায় কবর দিবে? তখন এই গুরু বলেন, তোমার উঠানের এক জায়গা হলেই হবে। চাচা আবার ভয় পাচ্ছিলেন যে দেখা গেল যে পাশে যে বাঁশঝাড় ছিল সেই বাঁশঝাড়ে আবার কবর দিতে বলে কিনা। ওই বাঁশঝাড় দেখলে তো এমনিতেই দিনের বেলা ভয় লাগে। তো যাই হোক, যখন বললেন যে উঠোনেই দেবে, তখন চাচা একটু আশ্বস্ত হন। এরপর আব্দুস সামাদ জিজ্ঞেস করেন কতক্ষণ কিভাবে থাকতে হবে। তখন সেই গুরু বলতে শুরু করেন যে তুমি বাজার থেকে একটা সুন্দর সাদা রঙের পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি কিনে নিয়ে আসবে। এরপর জুম্মার দিন যখন আসবে তখন তুমি জুম্মার নামাজের আগেই সেই কবরে শায়িত হবে। এরপর উপর থেকে কয়েকজন মিলে মাটি দিয়ে কবর ঢেকে দিবে, চাপা মাটি না, সাধারণভাবে যেভাবে মাটি দেয়া হয় এই এলাকায় সেভাবে। এরপর যতক্ষণ পর্যন্ত খুব জোরে ভয়ঙ্কর এক আওয়াজ না হবে ততক্ষণ পর্যন্ত কবরের উপর থেকে মাটি সরানো যাবে না। আর হ্যাঁ, একজনকে কিন্তু সবসময় কবরের কাছে থাকতেই হবে, না হলে আওয়াজ হওয়ার সাথে সাথে কবর থেকে না ওঠানো হলে কিন্তু ভয়াবহ সমস্যা হতে পারে। আবার কবর দেওয়ার পর আওয়াজ না হওয়ার আগে তোমাকে উঠানো হলে কিন্তু ভয়াবহ সমস্যা হতে পারে। এই দুটো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, তার এই কথিত গুরুর কাছ থেকে এসব শুনে এসে বাড়ির সবাইকে উনি বলেন। এই কথা শোনার পর কেউ কি রাজি হয়? কেউ তো রাজি হয় না। উনি তখন বিবাহিত ছিলেন, ওনার স্ত্রীও রাজি না। সবাই বলে, আরে বাপু, এত টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, যেমন আছো তেমন থাকো, ভাগ্য যদি ভালো থাকে আল্লাহ অনেক কিছু দেবেন, ভাগ্য খারাপ হলে ওই যে ছোটবেলায় যেটা হারাই গেছে ওরকম কোনো কিছু আর হবে না, আল্লাহর উপর ভরসা রাখো, এসব কোনো কিছু করতে হবে না। তারপরেও আসলে উনি সবাইকে অনেক কষ্ট করে বোঝান যে ছোটবেলায় এরকম একটা জিনিস কিন্তু হাতছাড়া হয়ে গেছিল, হয়তোবা এই জিনিসটাই এবার ফেরত আসবে, আল্লাহ এটাই চাচ্ছেন, এইভাবে উনি সবাইকে বুঝান। কিন্তু তার এক বড় বোন আছে যাকে উনি বুবু বলে ডাকতেন, এই বুবু তো কোনোভাবেই রাজি না, আর তার স্ত্রীও রাজি না। এই দুই মহিলা একদম বেঁকে বসেন যে না, এটা কোনোভাবেই করা যাবে না, এগুলোর কোনো প্রয়োজন নেই। এখন আব্দুস সামাদ চাচাও নাসর বান্দা যেন করবেনই। এদিকে ওনার শ্বশুরবাড়ির লোকজনও কয়েকজন চলে আসছে, ওনার শ্বশুরও চলে আসে তাকে বোঝানোর জন্য। যখন সবাই দেখলেন যে না, কোনোভাবেই তাকে আসলে বোঝানো সম্ভব না, সবাই বলেন আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করতে চাও করো। এরপর কবর খোঁড়া হয় উঠানে। প্রতিবেশীরা কিন্তু জানে না এইগুলা, সব ব্যবস্থা নেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে। ওদিকে কবরে ঢুকে কি কি পড়তে হবে সেগুলো কিন্তু তার এই কথিত গুরু শিখিয়ে দিয়েছেন। এরপর জুম্মার দিন চলে আসে, সব কিছু প্রস্তুত করা হয়। তিনি জুম্মার নামাজের আজানের সাথে সাথে সুন্দর পাঞ্জাবি আর ওই সাদা লুঙ্গি পরিধান করে কবরের মধ্যে ঢুকে শুয়ে পড়েন। এদিকে তার স্ত্রী তো খুব কান্নাকাটি শুরু করেন। স্বাভাবিকভাবে উনি তো চাচ্ছেন না যে তার স্বামী এসব ঝামেলার মধ্যে যাক, কিন্তু ওনার এই একগুয়েমির কারণে শেষ পর্যন্ত সেই কথিত গুরুর কথা অনুযায়ী তাকে জীবিত কবর দেয়া হয়। সবাই আশেপাশে ঘোরাফেরা করছে, এইভাবে করতে করতে দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত নেমে আসে, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না। একটা ভয়ঙ্কর আওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো আওয়াজ নাই। আবার নিষেধ ছিল আওয়াজ হওয়ার আগে কবর থেকে উঠানো যাবে না, তাহলে আবার ক্ষতি হবে। এখন অনেকেই তো গিয়ে তার ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে, কিন্তু ওই যে তার এক বুবু বড় বোন, উনি আর কবরের পাশ থেকে সরেন না, বলেন না এই বাইরে না নিয়ে আমি যাব না এখান থেকে। উনি খাওয়া দাওয়া বাদ দিয়ে ওখানেই বসে আছেন। দুপুর চলে গেছে, রাত চলে যাচ্ছে, এক মুহূর্তের জন্য ওখান থেকে সরে নাই। গভীর রাত, অনেকে ঘুমিয়ে পড়েছেন, অনেকে চিন্তা করেছেন ও কবরের মধ্যে মরে গেছে। এতক্ষণ কেউ কবরের মধ্যে থাকতে পারে নাকি? রাত প্রায় অর্ধেক, কোনো আওয়াজ নাই। আনুমানিক রাত 3টার দিকে বিকট এক আওয়াজ হয় কবরের ভেতর থেকে, একদম কান ফাটানো একটা আওয়াজ। আওয়াজ হওয়ার সাথে সাথে সেই বুবু উনি তো জোরে চিৎকার করে সবাইকে ডাকাডাকি শুরু করেন। দ্রুত কবর খোঁড়া শুরু হয়। এক পর্যায়ে মাটি সরানো হয়, সেখানে দেখা যায় যে আব্দুস সামাদ চাচা কবরের ভিতরে অজ্ঞান হয়ে আছেন, মারা যায় নাই, তার শ্বাস প্রশ্বাস চলছিল। এরপর 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে তার হুঁশ ফেরাতে। ওনার যখন হুঁশ ফেরত আসে তখন সবাই জিজ্ঞেস করছে তোমার সাথে কি হয়েছিল কবরের ভিতরে।
আব্দুস সামাদ চাচা বলেন, এই বিষয়ে আমাকে কেউ কোনো প্রকার প্রশ্ন করবে না। এরপর তিনি তার সেই কথিত গুরুর কাছে চলে যান। তাকে গিয়ে বলেন যে কি হয়েছিল সব কিছু, কবরের ভিতরে যা যা হয়েছে সেটা নাকি শুধু একজনকেই বলা যেত, এটাই নাকি এটার নিয়ম ছিল। তো কাকে বলা যাবে এটা নাকি নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। এখন আব্দুস সামাদ চাচা তার গুরুকে বিশ্বাস করেছিলেন, তাই তিনি তাকে গিয়ে সব কিছু বলেছিলেন। হয়তোবা তাকে কোনো গুপ্তধনের সন্ধান দেওয়া হয়েছিল। তা আব্দুস সামাদ চাচা ভেবেছিলেন তার গুরু তো এইসব বিষয় ভালো বুঝবেন, তাকে এই বিষয়টা বা সাহায্য করবেন, এটা ভেবে উনি তার গুরুকে সব কিছু বলে দিয়েছিলেন। কিন্তু ঘটনাটা ঘটল কি, এই কথিত গুরু আব্দুস সামাদ চাচাকে কোনো সাহায্য করেন না। এরপর পরই নাকি সেই কথিত ভণ্ড গুরু উনি বেশ ভালো মতো ফাউন্ডেশন করে বাড়ি তৈরি করা শুরু করেন। তার বেশ কিছু বাড়ি, বেশ দামি দামি বাড়ি কিন্তু এখনো রয়েছে। এই ঘটনার পরপরই মূলত উনি ওই বাড়ির কাজে হাত দিয়েছিলেন। আসলে কিভাবে গুপ্তধন পাওয়া যাবে সেই সব কথা নাকি সেই গুরুকে বলে দিয়েছিলেন। আর এই জিনিসটা একবার কাউকে বলে দিলে, যিনি বলে দেবেন তিনি হয়তোবা আর সেই গুপ্তধন পাবেন না, যাকে বলে দেওয়া হয় সেটা নাকি তার এখতিয়ারে চলে যায়। এভাবেই সেই কথিত গুরু আব্দুস সামাদ চাচার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আব্দুস সামাদ চাচা সরল বিশ্বাসী মানুষ একজন ছিলেন, খুব সহজ সরল মানুষ। আমরা ঘটনার শুরুর দিকে বলেছি, তার এই সরলতার সুযোগটাই এই ভণ্ড কথিত গুরু নিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, আফসোস যে এই ভণ্ড গুরুর খপ্পরে পড়ে উনি জীবনের কি ঝুঁকিটা নিয়েছিলেন উনি নিজেও বুঝতে পারেন নাই। আর বিশ্বাস করে গুপ্তধনের কথা বলেছিলেন, সেটা কিন্তু ওই ভণ্ডগুরু হাতিয়ে নিয়েছিলেন। কিন্তু আসলে কি ওখানে হয়েছিল, আদতে গুপ্তধনের কথা বলা ছিল কিনা, এই বিষয়ে উনি কাউকে কখনো কিচ্ছুটা বলেন নাই। ওনার সেই বুবু কিন্তু মারা গিয়েছেন, ওই ঘটনার প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন কিন্তু মারা গিয়েছেন। আর তাহমিদ ভাইয়ের বাবা চাচা বা ফুপুরা 4 ভাই 4 বোন, এর মধ্যে 4 জন মারা গিয়েছেন। সেই আব্দুস সালাম চাচাও মারা গিয়েছেন, 2 জন ফুপু মারা গিয়েছেন। তবে আব্দুস সামাদ চাচা আলহামদুলিল্লাহ এখনও জীবিত আছেন। তবে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে উনি কিছুরই উত্তর দেন না, বলে যে এই বিষয়ে কোনো কিছু বলা যাবে না, বললেই বিপদ হবে। প্রিয় লিসেনার্স, আমি বলেছিলাম যে আপনারা এই ঘটনা শোনার পর কিছু বিষয় মেলানোর চেষ্টা করবেন। মাঝে মাঝে আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে কিছু কিছু সংবাদ ভেসে আসে যে সেখানে বাড়ির উঠোনের মধ্যে একজন কবরের মধ্যে ঢুকে গেছে। এরপর কোনো সারা শব্দ না পাওয়ার পর সে কবর খুঁড়ে তাকে বের করা হয়েছে। তার অবস্থা খুব খারাপ, পানি শূন্যতা দেখা গিয়েছে, কোনোভাবে তাকে বাঁচানো হয়েছে। অথবা যখন থানা পুলিশের কাছে খবর গিয়েছে, তারা এসে তাকে কবর থেকে উদ্ধার করেছে। তো এই ধরনের ঘটনা কিন্তু আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। আসলেই এইগুলো হতে পারে যে এই গুপ্তধনের আশায় মানুষ এই ভয়ঙ্কর কাজগুলো করে থাকে। আদতে ওখানে আসলে কি ঘটে না ঘটে এই তথ্যগুলো ওনারা কাউকে বলেন না, যার ফলশ্রুতিতে আমরাও তেমন কোনো তথ্য পাই না। আমরা শুধু আন্দাজ করি, যেমনটা তাহমিদ ভাই আন্দাজ করে বলেছেন বা তার পরিবার আন্দাজ করে যেই একটা সিদ্ধান্তে এসেছিলেন, তাদের সিদ্ধান্তে আসার পিছনে কারণও ছিল সেই কথিত গুরু এই ঘটনার পর পরে কীভাবে বাড়ির কাজে হাত দিল, যার সংসার চলতো না। যেহেতু আব্দুস সামাদ চাচা এই বিষয়ে কাউকে বলতে পারবেন না, এই কারণেই আন্দাজ করে সবাই নিয়েছিলেন যে কোনো গুপ্তধনের সন্ধান দিয়ে দিয়েছিলেন সেই কথিত গুরুর কাছে, আর সেটা নিয়ে সে বড়লোক হয়ে গেছে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদ ভাইকে। এই ঘটনার পর নিশ্চয়ই অনেকেই আশেপাশে ঘটে যাওয়া এই টাইপের ঘটনার একটা সুরাহা বুঝতে পারবেন যে কি হতে পারে সেটা। ধন্যবাদ জানাচ্ছি লিওন ভাইকে। আপনারা 2 জন ঘটনা পাঠিয়েছেন, আশা করছি এই ঘটনা দুটি লিসেনারদের কাছে ভালো লেগেছে। ধৈর্য ধরে যারা শুনলেন তাদেরকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এপিসোড এ পর্যন্তই।